অসাধারণ কোনো কাজ করার জন্য সুপারহিরোদের মতো বিশেষ কোনো ক্ষমতার প্রয়োজন নেই, বরং মানুষের সাধারণ জীবনের ভেতরেই লুকিয়ে থাকে এক অসাধারণ বীরত্ব। একদম সত্যি কথা। আর এই কথাটাই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি। হ্যাঁ, ঠিক তাই। তো ইংলিশি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো, মানে এমন একটা বইয়ের ভেতরে ডুব দেব যা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। রবিন শর্মার লেখা দি এভরিডে হিরো ম্যানিফেস্টো। দারুণ একটা বই। আসলে রবিন শর্মা বই মানেই তো একটা একটা অন্যরকম অভিজ্ঞতা। ঠিক। আর আমাদের আজকের মূল লক্ষ্য হল শুধু কিছু মোটিভেশনাল কথাবার্তা বলা নয়, বরং বইটিতে দেওয়া সেই সব বাস্তবসম্মত, অ্যাকশনেবল বা কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে কথা বলা, যা আসলে আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা সেই হিরোকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। আর এই হিরো হয়ে ওঠার ব্যাপারটা বোঝার জন্য আমার মনে হয় রবিন শর্মা নিজের জীবনের গল্পটা জানা খুব দরকার। মানে ধরুন, পেশায় তিনি কিন্তু একজন অত্যন্ত সফল আইনজীবী ছিলেন। হ্যাঁ, প্রচুর টাকা আয় করতেন। বাইরের পৃথিবী থেকে দেখলে মনে হতো, আরে জীবনটা তো একদম নিখুঁত। কিন্তু তা তো ছিল না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি তার এক ধরনের অনীহা কাজ করত। ভেতরে ভেতরে এক তীব্র অপূর্ণতা অনুভব করতেন তিনি। আর তারপর তো তিনি সেই নিরাপদ চাকরিটা ছেড়ে দিলেন, তাই না? হ্যাঁ, একদম ছেড়ে দিলেন। আর লিখতে শুরু করলেন মেগা লিভিং বা দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারির মতো বই। আর শুরুর দিকের গল্পটা তো আরও চমকপ্রদ। ভোর 4টের দিকে একটা লোকাল 24 ঘন্টার কফি শপে গিয়ে নিজের বইয়ের পাতা প্রিন্ট করতেন তিনি। ও আচ্ছা, মানে নিজের বই নিজে প্রিন্ট করতেন? হ্যাঁ, আর তার মা রাত জেগে সেই পাণ্ডুলিপি সম্পাদনা করতেন। এমনকি নিজের বাড়ির রান্নাঘরে তিনি নিজের বইয়ের 2000 কপি স্তূপ করে রেখেছিলেন। দারুণ একদম একটা ভার। এরপর তো একটা বইয়ের দোকানে হঠাৎ করেই হারপার কলিন্সের প্রেসিডেন্টের সাথে তার দেখা হয়ে যায়। আর তারপরের গল্পটা তো ইতিহাস। আজ তিনি বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার, সিইও আর নামিদামি অ্যাথলিটদের মেন্টর। ঠিক বলেছেন। তো এই যে সাধারণ একটা জীবন, বা বলা যায় এক ধরনের হতাশা থেকে বেরিয়ে এসে অসাধারণ হয়ে ওঠার জার্নি, এই রূপান্তরটা কিভাবে সম্ভব? রবিন শর্মা তো বলেছেন ভিকটিম বা অসহায় মানসিকতা থেকে হিরো হয়ে ওঠার জন্য 5টি মানসিক পরিবর্তনের কথা। হ্যাঁ, 5টি শিফট। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মানে মানুষ কিভাবে এই পরিবর্তনটা শুরু করবে? আমাদের মস্তিষ্ক তো প্রাকৃতিকভাবেই ওই ভিকটিম মানসিকতার দিকে ঝুঁকে থাকে। এর পেছনে চমৎকার একটা বিবর্তনভিত্তিক বা ইভলিউশনারি কারণ আছে আসলে। আমাদের মস্তিষ্কে তো নেগেটিভিটি বায়াস বলে একটা ব্যাপার কাজ করে। নেগেটিভিটি বায়াস। হ্যাঁ, আদিম যুগে টিকে থাকার জন্য মানুষের মস্তিষ্ক সবসময় বিপদ বা নেতিবাচক বিষয়গুলো আগে শনাক্ত করতে শিখত। তাই আধুনিক জীবনেও মানুষ খুব সহজে আমি পারব না বা ক্যান্ট মানসিকতায় আটকে যায়। তো রবিন শর্মার মতে প্রথম পরিবর্তনটি হল এই পারব না থেকে পারব বা ক্যান মানসিকতায় শিফট করা। মানে সম্ভাবনার ভাষায় কথা বলা শুরু করা। একদম। কিন্তু দেখুন, শুধু ভাবলাম যে আমি পারব আর ম্যাজিকের মতো সব হয়ে গেল, বিষয়টা তো এতটা সহজ নয়, তাই না? এই পুরো মানসিকতার পরিবর্তনটা আমার কাছে অনেকটা, ধরুন, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করার মতো মনে হয়। বাহ, দারুণ একটা উপমা তো। হ্যাঁ, মানে হার্ডওয়্যার বা ফোনটা কিন্তু একই থাকছে। মানুষের শারীরিক গঠন, চারপাশের পরিবেশ রাতারাতি বদলাচ্ছে না, কিন্তু ভেতরের সফটওয়্যারটা বদলে যাওয়ার কারণে পুরো পারফরমেন্সটাই বদলে যাচ্ছে। ঠিক ঠিক। আর এই আপডেটের দ্বিতীয় ধাপটি হল অজুহাত বা এক্সকিউজ দেওয়ার বদলে ফলাফল তৈরিতে মনোযোগ দেওয়া, মানে রেজাল্টসে ফোকাস করা। মানুষ যখন অভিযোগ করে তখন মস্তিষ্ক কিন্তু এক ধরনের সাময়িক স্বস্তি পায়, ডোপামিন রিলিজ করে। মনে হয়, যাক, আমার তো কোনো দোষ নেই, পরিস্থিতিই খারাপ। কিন্তু হিরোরা জানে, হয় তারা অজুহাত দিতে পারবে, না হয় পৃথিবী বদলাতে পারবে। দুটো তো একসাথে হয় না। একদম ঠিক। এই ফলাফল তৈরির প্রসঙ্গে বইতে ওই যে চেসনাট বিক্রেতা বা চেসনাট সেলারের গল্পটা আছে, সেটা আমার খুব প্রিয়। হ্যাঁ, ইউরোপের এক রাস্তার সেই গল্পটা। রাইট। রবিন শর্মা কনকনে ঠান্ডার রাতে রাস্তায় হাঁটছিলেন। দেখলেন এক লোক হাসি মুখে বাদাম পুড়িয়ে বিক্রি করছেন। কথা বলে জানলেন ওই লোকটি একসময় নিজের দেশের খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু এক ভয়াবহ অসুস্থতার কারণে নিজের ব্যবসা, বাড়ি, জমানো টাকা সব হারিয়ে পথে বসে যান।
সবকিছু হারিয়ে পথে বসে যাওয়াটা তো বিশাল একটা ট্রমা। বিশাল ট্রমা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল লোকটির দৃষ্টিভঙ্গি। ওই হাড় কাঁপানো শীতের রাতে হাসি মুখে বাদাম বিক্রি করতে করতে তিনি বলেছিলেন, আমি এখনও বেঁচে আছি, তাই আমি এখনও স্বপ্ন দেখতে পারি। ওহ, ভাবা যায়। মানে লোকটি চাইলে ভাগ্যকে 10 কথা শোনাতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজের কাজের প্রতি সম্মান দেখিয়ে ফলাফল তৈরিতে মন দিয়েছেন। এটা একটা নিখুঁত উদাহরণ। ঠিক। আর এটি আসলে তৃতীয় পরিবর্তনটিরও বড় উদাহরণ। মানে অতীত নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ নির্মাণ করা। ভিকটিমরা অতীতকে জেলখানা বানিয়ে ফেলে আর হিরোরা অতীতকে একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে। লেসনটা নেয়, কিন্তু থাকে বর্তমানে। একদম। এরপর চতুর্থ ধাপটি হল শুধু ব্যস্ত বা বিজি থাকার বদলে সত্যিকারে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল হওয়া। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আজকাল তো মানুষই ব্যস্ত থাকাটাকে একটা ফ্যাশন বানিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই ফেক ওয়ার্ক আর ডিপ ওয়ার্কের তফাৎটা না বুঝতে পারা। আর পঞ্চম ধাপটি হল পৃথিবী থেকে শুধু নেওয়ার মানসিকতা, মানে টেকার হওয়া থেকে সমাজকে কিছু দেওয়ার বা গিভার হওয়ার মানসিকতা তৈরি করা। গিভার মানসিকতা। কিন্তু এই যে 5টি শিফটের কথা শুনলাম, এতে মনে হচ্ছে মাইন্ডসেটটাই তো সব। কিন্তু বাস্তব জীবনে কেউ যদি শারীরিকভাবে চরম ক্লান্ত থাকে, তখন এই মাইন্ডসেট দিয়ে তো আর কাজ হয় না। একদমই না। ভাঙা হার্ডওয়্যারে তো আর হাই এন্ড সফটওয়্যার চলবে না। আর এখানেই রবিন শর্মা অন্যান্য লেখকদের চেয়ে আলাদা। তিনি স্পষ্ট বলেছেন যে মাইন্ডসেট হল পুরো প্রক্রিয়ার মাত্র 25%। তিনি 4টি অভ্যন্তরীণ সাম্রাজ্য বা 4 ইন্টিরিয়ার এম্পায়ার্সের কথা বলেছেন। মাইন্ডসেট, তারপর হার্ট সেট মানে আবেগ, হেলথ সেট বা শারীরিক সুস্থতা, আর সোল সেট বা আধ্যাত্মিকতা। তার মানে শরীর বা হেলথ সেটের ভূমিকা এখানে অনেক বড়। অনেক বড়। আর হেলথ সেট উন্নত করার জন্য তিনি ট্রিনিটি অফ রেডিয়েন্ট ভাইটালিটির কার্যকরী পদক্ষেপগুলো তুলে ধরেছেন। এর প্রথমটি হল ব্যায়াম। প্রতিদিন ভোর 5টায় ঘাম ঝরানো ব্যায়াম করা, যা মস্তিষ্ক থেকে BDNF আর ডোপামিন রিলিজ করে। সাথে সন্ধ্যায় সেকেন্ড উইন্ড ওয়ার্কআউট বা দ্বিতীয়বারের মতো হালকা হাঁটার অভ্যাস। এই BDNF জিনিসটা কিন্তু জাদুকরী একটা ব্যাপার। এটা ব্রেনের ক্ষতিগ্রস্ত সেল মেরামত করে, নতুন কিছু শেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। ঠিক বলেছেন। আর পুষ্টির জায়গা থেকে তিনি বলেছেন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা আর ফাস্টিং বা উপবাস করার কথা, যা শরীরের ক্ষতিগ্রস্ত সেলগুলোকে পরিষ্কার করে দেয়। আর এই ট্রিনিটির তৃতীয় ধাপটি হল বিশ্রাম বা রিকভারি। এই বিশ্রামের পয়েন্টে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। বর্তমান সমাজ তো সবসময় ওই হাসেল কালচার বা অবিরাম কাজ করাকে প্রমোট করে, মানে ঘুমাবে তো মরার পর, এই টাইপের কথাবার্তা। তাহলে রবিন শর্মা কেন কাজ শেষে পর্যাপ্ত বিশ্রামের উপর এত জোর দিচ্ছেন? এটাকে তিনি বোধহয় প্রোডাক্টিভ এক্সজশন বলেছেন। হ্যাঁ, প্রোডাক্টিভ এক্সজশন। দেখুন, হাসেল কালচার কিন্তু মানুষকে খুব দ্রুত বার্ন আউটের দিকে ঠেলে দেয়। আপনি পেশাদার অ্যাথলেটদের কথা ভাবুন তো। হ্যাঁ, তারা তো প্রচুর ঘুমায়। ঠিক। তাদের কাছে বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজনীয়তা। কারণ জিমে আপনি মাসেল ভাঙেন, আর মাসেল তৈরি হয় বিশ্রামের সময়। মস্তিষ্কের ক্ষেত্রেও একই কথা। গভীর ফোকাস দিয়ে কাজ করার পর ব্রেনকে রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম দরকার। তার মানে সারাদিন আধো মনোযোগে কাজ করার চেয়ে কয়েক ঘন্টা ডিপ ফোকাস দিয়ে কাজ করা ভালো। তো শরীর আর মন যখন এভাবে প্রস্তুত, তখন সেই শক্তিটাকে প্রতিদিনের কাজে কিভাবে প্রয়োগ করা যায়? মানে অ্যাকশনেবল রুটিনগুলো কি? এর জন্য তিনি পিক প্রোডাক্টিভিটি পিরামিড থেকে কিছু দারুণ রুটিনের কথা বলেছেন। যেমন ধরুন লাইফ টাইম বিগ 5। জীবনের মূল 5টা লক্ষ্য? হ্যাঁ, যেন ভুল পাহাড়ে ওঠার পেছনে সময় নষ্ট না হয়। এরপর আছে হেভি ওয়েট 6 বা 6টি অভ্যাসের চর্চা। এর মধ্যে উল্লেখযোগ্য হল 5 AM ক্লাব, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করে জার্নাল লেখা, আর প্রতিদিন 60 মিনিট নতুন কিছু শেখা। আর ওই 90-91 রুলটাও তো এর মধ্যেই পড়ে, তাই না? একদম। আগামী 90 দিন দিনের প্রথম 90 মিনিট শুধুমাত্র একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের পেছনে ব্যয় করা। এটা একটা গেম চেঞ্জার, কারণ মানুষের ফোকাস তো 90 থেকে 120 মিনিটের সাইকেলে কাজ করে। বারবার ফোন চেক করলে তো ব্রেনের গ্লুকোজ এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক তাই। আর এই জন্যই রবিন শর্মা TBTF বা টাইট বাবল অফ টোটাল ফোকাস এর কথা বলেছেন। ডিজিটাল পৃথিবীর সব ব্যাঘাত থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিনে মাত্র 5 ঘন্টা গভীরভাবে কাজ করার পদ্ধতি, দ্য 5 আওয়ার রুল। এই বিচ্ছিন্ন হওয়ার কথায় আমার ওই আইপপ প্রিন্সিপাল বা
ইনপুট পজিটিভিটি আউটপুট পজিটিভিটির সূত্র ধরে লেখক জেডি স্যালেঞ্জারের কথা মনে পড়ছে। ওই যে যিনি টানেল বানিয়েছিলেন। হ্যাঁ, ভাবা যায় নিজের ফোকাস ধরে রাখতে তিনি নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত একটা গোপন সুড়ঙ্গ তৈরি করেছিলেন, যেন কারো সাথে দেখা না হয়। এটাকে নিজের ভেতরের প্রতিভাকে বাইরের বিষাক্ততা থেকে রক্ষা করার একটা দুর্গ বা ফোর্ট্রেস বলা যায়। দারুণ বুলেটিন। কিন্তু মানে এত চমৎকার রুটিন, দুর্গ সব থাকার পরেও তো জীবনে অপ্রত্যাশিত ব্যর্থতা আসতেই পারে। কঠিন সময় তো আসবেই। তখন মানুষ নিজেকে ঠিক রাখবে কিভাবে? হ্যাঁ, ধাক্কা তো আসবেই। তখন তো ওই 5 AM ক্লাবের রুটিন আর কাজ করবে না। রবিন শর্মা কিন্তু ভুয়া ইতিবাচকতা বা টক্সিক পজিটিভিটিতে একদম বিশ্বাস করেন না। কষ্ট বা নেতিবাচক আবেগ লুকিয়ে রাখাটা ক্ষতিকর। এর বদলে তিনি হার্টসেট পরিষ্কার করার জন্য আফরা বা AFRA টুলের কথা বলেছেন। এই টুলটা কিভাবে কাজ করে? AFRA? হ্যাঁ, এতে অ্যাওয়ারনেস বা সচেতনতা। প্রথমে নিজেকে বুঝতে দেওয়া যে হ্যাঁ, কষ্ট হচ্ছে। এফে ফিল বা অনুভব করা, কষ্টটাকে সত্যি সত্যি অনুভব করতে দেওয়া। আরে রিলিজ বা ছেড়ে দেওয়া। মানে জার্নাল লিখে বা অন্য কোনোভাবে কষ্টটা বের করে দেওয়া। একদম। আর সব শেষে এতে অ্যাসক্যান্ড বা ওপরে ওঠা। এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে কাজে ফেরা। দারুণ। এই বিষয়টাকে বাস্তব রূপ দিতে বইতে কিন্তু জেকে রাউলিং আর অরসন ওয়েলসের উদাহরণ খুব সুন্দরভাবে উঠে এসছে। হ্যাঁ, বিশেষ করে জেকে রাউলিংয়ের স্ট্রাগলটা। রাইট। তিনি তো একজন সিঙ্গল মাদার হিসেবে চরম দারিদ্র্যের মাঝে ট্রেনে বসে হ্যারি পটার লিখেছিলেন। অসংখ্য প্রত্যাখ্যান সহ্য করেছেন, কিন্তু তিনি ওই কষ্টগুলোকে লুকিয়ে রাখেননি। ঠিক। আর পরিচালক অরসন ওয়েলসকে স্টুডিও থেকে বের করে দেওয়ার পরেও তিনি কিন্তু ইগোতে অন্ধ হয়ে যাননি। নিজের কাজের প্রতি দায়বদ্ধতা থেকে ৫৮ পৃষ্ঠার একটা মেমো লিখেছিলেন, শুধু নিজের ক্রাফটকে সম্মান জানাতে। এই যে ইগো সরিয়ে রেখে নিজের ক্রাফটকে সম্মান করা, এর সবচেয়ে বড় উদাহরণ তো রবিন শর্মার নিজের জীবনেই ঘটেছিল। ওই যে তার জার্নাল চুরি হয়ে যাওয়ার ঘটনাটা। হ্যাঁ, দীর্ঘ ৯ বছরের লেখা পার্সোনাল জার্নাল চুরি হয়ে যায়। ওই জার্নালগুলোতে তার সব দুর্বলতা, ভয়, ইমোশনাল প্রসেসিং লেখা ছিল। ওহ, এটা ভাবলেই তো ভয় লাগে যে কেউ ভাববে মানুষ এগুলো পড়লে কি ভাববে। কিন্তু তিনি এই ঘটনা থেকে জীবনে ছেড়ে দেওয়া বা ডিট্যাচমেন্ট শিখেছিলেন। লোকেরা দুর্বলতা জানলে কি ভাববে, এই ভয় তিনি মন থেকে মুছে ফেলেছিলেন। ভাবনীয় মানসিক শক্তি আসলে। তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি আমরা মূল বিষয়গুলো একটু মিলিয়ে দেখি। হ্যাঁ, প্রথমে ওই ভিকটিম থেকে হিরো হওয়ার 5টি ধাপ, তারপর মাইন্ডসেট, হার্টসেট, হেলথসেট আর সোলসেট, এই 4টি ইন্টিরিয়ার এম্পায়ার। আর রুটিনের ক্ষেত্রে 90-91 রুল, 5 AM ক্লাব এবং ইমোশনাল হিলিংয়ের জন্য আফরা টুল। একদম। তো আলোচনার শেষে আমি একটা চূড়ান্ত চিন্তার খোরাক দিতে চাই যারা শুনছেন তাদের জন্য। রবিন শর্মা নিজের মৃত্যু নিয়ে খুব ভাবেন। তিনি হিসেব করেছেন যে তার জীবনে হয়তো আর মাত্র 25টি ক্রিসমাস বাকি আছে। 25টি ক্রিসমাস! মৃত্যু নিয়ে ভাবাটা বেশ অস্বস্তিকর, তাই না? অস্বস্তিকর, কিন্তু খুব শক্তিশালী। ভাবুন তো, যদি মানুষ হঠাৎ উপলব্ধি করে যে তার জীবনের সীমিত কিছু বছর বা মাস বাকি আছে, তবে কি অন্যের সমালোচনা বা ব্যর্থতার ভয় তাকে আর আটকে রাখতে পারবে? সত্যি তো, এই সত্যটা তো প্রতিদিনের কাজ করার ধরন পুরোপুরি বদলে দেয়। একদম। অসাধারণ কোনো কাজ করার জন্য বিশেষ ক্ষমতার প্রয়োজন নেই। সাধারণ জীবনের ভেতরেই সে বীরত্ব লুকিয়ে থাকে। তো এই গভীর আর তথ্যবহুল আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আর সুন্দর এই যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিজের ভেতরের হিরোকে জাগিয়ে তোলার যাত্রা শুভ হোক। দেখা হবে আগামীতে।